1993 সালটি আমার জন্য বিশেষ একটি বছর, কারণ সেই বছর আমি আঙ্কারায় অনুষ্ঠিত একটি ইসলামী কনফারেন্সে যাওয়ার আমন্ত্রণপত্র পেয়েছিলাম। পৃথিবীর প্রত্যেক মুসলিম দেশ থেকে একজন মেহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সবেমাত্র সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভকারী কয়েকটি দেশ থেকেও প্রতিনিধি এসেছিলেন। 22 তলা বিশিষ্ট শেরাটন হোটেলের 18 তলায় ছিল আমার জন্য বরাদ্দকৃত কক্ষটি। পাশের কক্ষে ছিলেন সাইদ নামক পাকিস্তানি প্রতিনিধি। তিনি ছিলেন সে দেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব। এই কনফারেন্স ছিল ওসমানী খেলাফতের পতনের দীর্ঘ শতবর্ষ পর প্রথম কোনো ইসলামী কনফারেন্স। শুনেছিলাম সেই সময় তুরস্কে ইসলামী জাগরণ মাথাচাড়া দেওয়ার উপক্রম, কিন্তু সরকারের কড়া নজরদারির কারণে তারা গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে ইসলামী কনফারেন্স করার উদ্যোগ সরকার অনুমতি দেয়নি। তবে জনগণকে সন্তুষ্ট রাখতে সরকারই প্রথম ইসলামী কনফারেন্সের আয়োজন করে, যার প্রেক্ষিতে তুরস্ক সরকার মুসলিম দেশসমূহের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রবন্ধ আহ্বান করে চিঠি পাঠায়, যাতে তুরস্ক কনফারেন্সের বিস্তারিত লেখা ছিল। সেখানে উল্লেখিত 15টি বিষয়ের মধ্য হতে একটি নির্বাচন করে প্রবন্ধের সারসংক্ষেপ লিখে আমি পাঠিয়েছিলাম। পরবর্তীতে আমার প্রবন্ধটি গৃহীত হয় এবং আমাকে পুরো প্রবন্ধের ফটোকপি পাঠাতে বলা হয়। এর কিছুদিন পর ভিসার অনুমোদন ও বিমানের টিকিট চলে আসে। এমিরেটসের বিমানে প্রথমবারের মতো তুরস্কের পথে যাত্রা করি। মাঝে দুবাইয়ে ছিল 1 ঘন্টার ট্রানজিট। দুবাই থেকে আবার ইস্তাম্বুলের পথে রওনা দিই। আকাশে তখন ঘন কালো মেঘ। ঘণ্টাখানেক একদম সন্ধ্যা মনে হচ্ছিল। আবার মেঘের ঘনঘটা কেটে গিয়ে রৌদ্রোজ্জ্বল আকাশ। সত্যি সত্যি অন্ধকার ছিল। ভেবেছিলাম সূর্য অস্তমিত হয়েছে। অবশেষে আনুমানিক রাত 9টায় ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আমাদের বহনকারী বিমানটি। বিমান থেকে নেমে দেখি আমার নাম লিখিত একটি প্ল্যাকার্ড নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আমি বললাম, আমি বাংলাদেশ থেকে আগত শামসুল আলম। সে বলল, ট্রানজিট হলে অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই আঙ্কারাগামী বিমান ছাড়বে। আপনি কর্তৃপক্ষের ঘোষণা ফলো করতে থাকুন। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আরও কয়েকজন এসে ট্রানজিট হলে অপেক্ষা করছেন। সেখানেই পাকিস্তানি প্রতিনিধি সাইদ সাহেবের সাথে পরিচয় ঘটল। পূর্বেই বলেছি, আঙ্কারায় আমরা দুজন পাশাপাশি কক্ষে ছিলাম। আঙ্কারায় নেমে হোটেলে পৌঁছাতে আমাদের রাত 12টা বেজে গেল। বাংলাদেশের সাথে তুরস্কের সময়ের ব্যবধান 4 ঘন্টা। হোটেলে পৌঁছে সালাত আদায় শেষে সাইদ সাহেবের কক্ষে গিয়ে দেখি উনিও সালাত আদায় করছেন। তবে তার সালাত আদায়ের কিবলা দেখে আমি জিজ্ঞাসা করলাম, আমি পূর্ব দক্ষিণ দিকে মুখ করে সালাত আদায় করলাম, তাহলে তো আপনার কিবলা নির্ধারণ সঠিক হয়নি। তিনি টেবিলে কিবলা নির্দেশক কাগজ দেখিয়ে বললেন, দেখিয়ে এহি। আমার মনে খটকা লাগলো। আমার কক্ষে ফিরে গিয়ে দেখি আমার ঘরের টেবিলেও কিবলা নির্দেশক অ্যারো, তবে ওনার সাথে মিল নেই। সন্দেহ নিরসনে আমি আবারও তার ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আপনার টেবিলটা কি সরিয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ ভাই, আমি চলাচলের সুবিধার্থে টেবিলটি সরিয়েছি। অতঃপর নামাজ পড়ার সময় টেবিলের নির্দেশনা অনুযায়ী নামাজ পড়েছি। যাই হোক, নামাজ শেষে আমরা দুইজন প্রথম তলা থেকে নিচে নেমে বুফে সিস্টেমে খাবার শেষ করলাম। দেশি বিদেশি সব ধরনের খাবারই ছিল সেখানে। পরের দিন সকাল 9টায় শুরু হয় কনফারেন্স। তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী তানসু চিনলার 4 দিন ব্যাপী অনুষ্ঠিত এই কনফারেন্সের উদ্বোধন করেন। সময়টি ছিল অক্টোবরের প্রথম সপ্তাহ। তাপমাত্রা -7 ডিগ্রি। কনফারেন্স হলে বা হোটেলের কক্ষে তীব্র শীতের প্রকোপ বুঝিনি। হোটেল থেকে 100 গজ দূরে একটি সুপার মার্কেট আছে বলে আমার দোভাষী বলেছিলেন, তবে সতর্ক করেছিলেন যেন হোটেলের বাইরে না যাই। কিন্তু বেলা 3:30টায় ঝলমলে রোদ দেখে আমি আর সাইদ সাহেব সেই সুপার মার্কেটে যাই। রোদ সত্ত্বেও আমাদের হাত পা ঠান্ডায় পাথর হয়ে ওঠার উপক্রম। -7 ডিগ্রি তাপমাত্রার অভিজ্ঞতা ছিল না, কিন্তু ওদের চলাফেরায় অসুবিধা হয় না কেন?
কনফারেন্স হলেও মহিলার স্কার্ট পরে আসতেন। দোভাষীর কাছে এর উত্তর জানতে চাইলে সে বলল, পাতলা প্লাস্টিক দিয়ে আপাদমস্তক ঢাকা রাখা হয়। লক্ষ্য করে দেখলে বুঝতেন তাদের শরীর প্লাস্টিক জাতীয় পোশাকে ঢাকা ছিল। কনফারেন্সের 4 দিনের একদিন ছিল শুক্রবার। জুমা সালাত আদায়ের জন্য আমাদের আঙ্কারার জাতীয় মসজিদে নিয়ে যাওয়া হয়। 1964 থেকে 84 সাল, প্রায় 20 বছর ধরে নির্মিত মসজিদটি দেখে অপূর্ব মনে হয়েছিল। অর্ধচন্দ্র আকৃতির গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ দেখে চমকে গিয়েছিলাম। খোলা আঙ্গিনা বিশিষ্ট এই মসজিদেই 2.5 লাখ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারেন। পুরুষ মহিলা পৃথক পৃথক মুসল্লা ছিল। ভিআইপি জন এবং সাংবাদিকদের জন্যও ছিল পৃথক স্থান। পরে সুলতানি আমলের ইস্তাম্বুলে অবস্থিত মসজিদগুলো দেখে বিস্ময় আরও বেড়ে যায়। কনফারেন্সের 3য় দিন আমি আমার প্রবন্ধটি পাঠ করি। আরব দেশসমূহের প্রতিনিধি সহ কনফারেন্সে 250 জন ডেলিগেট ছিলেন, যার মধ্যে বিদেশিদের সংখ্যা 60 থেকে 65 জন। বাকি সকলেই তুর্কি। আমার প্রবন্ধের শিরোনাম ছিল তালিমুল হুজ্জাজ কবলা ওয়া আসনাল হজ, হজের সময় এবং পূর্বে হাজিদের প্রশিক্ষণ। প্রবন্ধ পাঠ শেষে আধা ঘন্টা ধরে প্রবন্ধের উপর প্রশ্নোত্তর পর্ব ছিল। কনফারেন্সে আগত সৌদি প্রতিনিধি জিজ্ঞেস করলেন, হজ অনুষ্ঠিত হয় মক্কায়, বিষয়টি সৌদি আলমদের দ্বারা হলে আরও ভালো হতো নয় কি? জবাবে আমি বলেছিলাম, আমার সৌদি আরবের উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জেদ্দা রেডিওতে এই শিরোনামে প্রোগ্রাম করার অভিজ্ঞতা আছে, তাই আমি বিষয়টির উপর লিখে পাঠিয়েছি। কর্তৃপক্ষ আরবিতে লেখা আমার প্রবন্ধটি গ্রহণ করেছেন, তাই আমি তা পাঠ করছি। সৌদি হজ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তখন বলে উঠলেন, যেহেতু জেদ্দা রেডিওর প্রাক্তন প্রোগ্রামার, অতএব আমাদের প্রশ্ন থাকতে পারে না। প্রায় আধা ঘন্টা পর অধিবেশন সমাপ্ত হয়। কনফারেন্সের ভাষা ছিল আরবি, ইংরেজি ও তুর্কি। 55টি মুসলিম দেশের মেহমান ডাকা হয়েছিল। আমার মতো এই অধম বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিল। সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা প্রাপ্ত ভাইদের 90 বছরের করুণ ইতিহাস শুনে চোখে অশ্রু থামাতে পারছিলাম না। পাগড়ি পরিহিত কাজাকিস্তান ও আশেপাশের দেশগুলো থেকে আগত ভাইদের নিকট থেকে করুণ কাহিনী শুনেছি আর কেঁদেছি। যেহেতু সরকার দলীয় কনফারেন্স, সেহেতু মন্ত্রী সচিবরা প্রায় সারাক্ষণ আমাদের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখতেন। কনফারেন্স শেষে আমাদের সড়ক পথে ইস্তাম্বুল নিয়ে যাওয়া হয় দেশটি দেখানোর উদ্দেশ্যে। পথে বিভিন্ন ওয়াক্তে সালাত আদায় করতে মসজিদ দেখে বাস থামাই। মসজিদগুলো সবখানেই খোলা ছিল, তবে সালাত আদায়ের পরিবেশ ছিল না। কুকুর শিয়ালের বিষ্ঠা পড়েছিল। তখন শুধু শুক্রবার মসজিদ ধুয়ে মুছে জুমা পড়া হতো। মসজিদগুলো দেখে কামাল আতাতুর্কের অপকীর্তিগুলো চোখে পড়ছিল। সড়ক পথে ইস্তাম্বুল যেতে 14-15 ঘন্টা লেগেছিল। এত দীর্ঘ সময়ের সফরে আমরা কোনো মসজিদে সালাত আদায় করতে পারিনি। মসজিদ অসংখ্য, কিন্তু কেবলমাত্র শুক্রবারে ধুয়ে মুছে সরকারিভাবে লিখিয়ে দেওয়া খুতবা পাঠ করা হতো। এখন এরদোগানের আমলে আশা করি মসজিদগুলো চালু আছে। ওই সময় তুরস্কের জনসংখ্যা ছিল 6 কোটি। শতকরা 100 জনই হানাফি মুসলিম। তারা অনেক ক্ষেত্রেই মাগরিব 3 ঘন্টা আগে আসর পড়ত। দোভাষীকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেমন হানাফি? আমাদের দেশের হানাফিগণ তো সূর্য ডোবার 1 থেকে 1.5 ঘন্টা আগে আসর পড়ে। তিনি বলেছিলেন, আমরা ইমাম আবু হানিফার ফতোয়া মতো 1 ছায়া হলে আসর পড়ে, আর তোমাদের হানাফিরা সাহেবানের ফতোয়া মতো 2 ছায়া হলে আসর পড়ে। আমার দোভাষী ছিলেন ইসলামিক স্টাডিজের অধ্যাপক। অধিকাংশ দোভাষী ছিলেন আরবি বা ইসলামিক স্টাডিজের অধ্যাপক, তবে নিজ ভাষায় অনুবাদ পড়া লোক। এমনকি মাগরেব, এশা ইত্যাদি ওয়াক্তের নামও মাতৃভাষায় তারা বলতো। পথে যেতে দেশটিতে প্রচুর আপেল গাছ দেখেছি, মাঠ ভরা গম। প্রায় প্রতিটি গ্রামে মসজিদ ছিল। সুলতান হামিদের পর থেকে কামাল আতাতুর্কের শাসন শুরু হয়। এ সময় আরবি হরফে লেখা তুর্কি ভাষা পরিবর্তন করে রোমান অক্ষরে তুর্কি ভাষা লেখা শুরু করা হয়। ধীরে ধীরে ধর্মহীন প্রজন্ম গড়ে ওঠে। পরিকল্পিতভাবে মসজিদগুলো শুধু শুক্রবার খোলা হতো এবং সরকারিভাবে রাষ্ট্রপতির নির্দেশে খুতবা লেখা হতো, যার কারণে বাকি দিনগুলোতে মসজিদ সালাত আদায়ের অনুপযুক্ত থাকত। এই অবস্থার পরিবর্তনের জন্য সাইদ নুরসির শিষ্যরা গোপনে কাজ করত।
আমরা গভীর রাতে দু একটা আস্তানা দেখে এসেছি। তাদের কর্মীরা দলের জন্য নিবেদিত প্রাণ ছিল। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের বেতনের একটা মোটা অংশ মাসিক চাঁদা হিসেবে দিতেন। নরসির লেখা তুর্কি ভাষায় রচিত গ্রন্থগুলো প্রাঞ্জল ভাষায় আরবিতে অনুবাদ করে আরব বিশ্বে পাঠানো হতো। আমি তার বেশ কয়েকটি অনুদিত গ্রন্থ নিয়ে এসেছি। তুর্কিরা জাতি হিসেবে মুসলিম, ঔষধ তৈরিতে স্বয়ংসম্পন্ন, বিমান ও এসি বাস তৈরি করে বিদেশে রপ্তানি করছে। তাদের দেশের খাদ্য পণ্য উন্নত মানের। বিশেষ করে উলের তৈরি কার্পেট সহ শীতপ্রধান দেশে যা হবার কথা তাই দেখেছি আমি সে দেশে। তুর্কিরা বড় বড় পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে নিপুণ হস্ত। ছাত্র জীবনে উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়ার সময় দেখেছি মক্কার বেশ কয়েকটি সুড়ঙ্গ তারাই করেছে। 1980 থেকে 85 সাল পর্যন্ত মক্কায় ছিলাম। সে সময় দেখেছি একটি পাহাড়ে একাধিক সুড়ঙ্গ পথ, কোনোটা পূর্ব পশ্চিমে লম্বা, কোনোটা আবার উত্তর দক্ষিণে। এর ইঞ্জিনিয়ারও ছিল তুর্কি। দীর্ঘ 14-15 ঘন্টার জার্নি শেষে আমরা ইস্তাম্বুল পৌঁছাই। আবারও শেরাটন হোটেলে রাখা হয় আমাদের। প্রতিটি দেশের জন্য একজন করে দোভাষী ছিল এবং তারা বিভিন্ন ভাষায় সাবলীলভাবে ঐতিহাসিক স্থানসমূহ ঘুরে ঘুরে দেখিয়েছিলেন। যেমন 3 তলা বিশিষ্ট জলজাহাজে করে বসফরাস প্রণালীর উত্তর দক্ষিণ 2 প্রান্ত দেখানো হয়েছিল আমাদের। জাহাজেই সকালের নাস্তা অথবা লাঞ্চ এবং উন্নতমানের ডিনার পরিবেশন করা হয়। আমাদের নেতৃত্বে ছিলেন ওই দেশের ধর্মমন্ত্রী স্বয়ং। পরে আমাদের কসর আস-সালাতিন অর্থাৎ উসমানীয় সুলতানদের প্রাসাদ এবং তাদের আসবাবপত্র দেখতে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক প্রাসাদই সাজিয়ে রাখা ছিল। সুলতানদের ব্যবহৃত তৈজসপত্র, কাপ পিরিচ, থালা বাটি এবং অসংখ্য ডেকচি। কোনো সুলতান আবার প্রাসাদে নয়, বরং নিজের তৈরি প্রাসাদে জীবন কাটিয়েছেন। 36 জন সুলতানের প্রাসাদ রয়েছে বসফরাস প্রণালীর পশ্চিম পাশে। কেবলমাত্র শেষ সুলতান আব্দুল হামিদ সানিয়ের প্রাসাদটি ছিল প্রণালীর পূর্ব পাশে। আমরা সুলতান হামিদের প্রাসাদ দেখে বিস্ময়ে চমকে গিয়েছি। সেই প্রাসাদ থেকেই কামাল আতাতুর্ক রাজত্ব চালিয়েছে। প্রাসাদে রাখা পরিদর্শন বইটি উল্টিয়ে পাল্টিয়ে দেখলাম আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র প্রাসাদটি ভিজিট করেছেন মাত্র 6 মাস আগে। তিনি ইংরেজিতে লিখেছেন, রিয়েলি ইট ইজ মোর প্রিসিয়াস দেন হোয়াইট হাউস। হোয়াইট হাউসের চেয়েও মূল্যবান প্রাসাদ। প্রাসাদের দোতলায় 10 বাই 100 ফুট লম্বা বারান্দা ছিল। সেটা এমন এক প্রকার কাঁচ দিয়ে ঘেরা ছিল যা ছোট জিনিসকেও বড় করে দেখায়। কথিত আছে যে সেই স্বচ্ছ কাঁচ দিয়ে বসফরাস প্রণালীতে জেলেরা মাছ ধরতেন। সুলতান সচক্ষে তা দেখতেন। 100-150 গজ দূর থেকে মাছের সাইজ দেখা যেত। প্রাসাদটির নারী সম্মেলন কক্ষটিও পুরুষদের চেয়ে ছোট ছিল না। চীন থেকে অর্ডার দেওয়া তৈজসপত্র দেখে যে কোনো দর্শকের চোখ শীতল হওয়ার মতো। সেই যুগের তৈরি বাথরুমগুলো অভিনব ছিল। আমাদেরকে দুর্লভ একটি জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত সাদা বর্ণের উলের তৈরি চাদর সংরক্ষিত ছিল। বিভিন্ন সাহাবীর লাঠি, তলোয়ার ইত্যাদিতে ভরা এই মূল্যবান জাদুঘরটি। যারা দীর্ঘ 600 বছর মক্কা মদিনা সহ আরব বিশ্বের খলিফা ছিল, শুক্রবারে যাদের জন্য দোয়া করা হতো, সেই খলিফারা তাদের শাসনামলে এসব জিনিসপত্র ইস্তাম্বুলে নিয়ে যান সংরক্ষণের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা যে সিন্ধুকে রাখা ছিল, সেই কক্ষটির তালা খুলতেই সাইরেন বেজে ওঠে। সাথে সাথে নিরাপত্তারক্ষীরা সশস্ত্র হয়ে ওঠেন। তবে মন্ত্রীর হাতে চাবি দেখে তারা সালাম ও অভিবাদন জানান। বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু এর কবর রয়েছে ইস্তাম্বুলে। ইস্তাম্বুলের আরবি নাম কুস্তান্তানিয়ার। যুদ্ধে এসে তিনি শাহাদাত বরণ করেন। তার কবরের পাশেই একটি ঐতিহাসিক মসজিদ আছে। আমরা বেশ কিছু মসজিদ দেখেছি। আয়া সোফিয়ায় গিয়েছি। আমার কাছে মনে হয়েছে আয়া সোফিয়ার আদলেই নবনির্মিত আঙ্কারার জাতীয় মসজিদ। আমাদের ব্যক্তিগত কেনাকাটার জন্য এমন একটা বাজারে গিয়েছিলাম যা সুক আল মোকাত্তা বা কভার্ড বাজার বলে পরিচিত। শতাধিক সুপার মার্কেটের সমন্বয়ে গঠিত এই বাজারটি আধুনিক যুগের এয়ার কন্ডিশন টাইপ। কয়েকশো বছর পূর্বের এই মার্কেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এতে সব সময় প্রচুর বাতাস থাকে। পুরো বাজারটি দেখতে পুরো দিন ঘুরলেও শেষ হবে না। বলতে ভুলে গিয়েছি,
বসফরাস প্রণালীর দক্ষিণ প্রান্তে ভূমধ্যসাগর এবং উত্তর প্রান্তে কৃষ্ণ সাগর বা ডেড সি। প্রণালীটি 30 কিলোমিটার লম্বা। ইস্তাম্বুল শহরটি ইউরোপের অংশ। আবার বসফরাস প্রণালীর পূর্ব পাশ এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। প্রতিদিন প্রায় 5 লাখ শ্রমিকের পারাপারের জন্য 5টি আধুনিক মানের ব্রিজ তৈরি করা হয়েছে। সবশেষ ব্রিজটি বিনা পিলার, অথচ 1 কিলো লম্বা, 46 ফিট চওড়া। বিশেষ ধরনের তার দিয়ে এটি বাঁধা আছে। তুরস্ক সফরের স্মৃতি এত ব্যাপক যে এ নিয়ে স্বতন্ত্র পুস্তক রচিত হতে পারে। সময়ের ব্যবধানে সব স্মৃতি সুবিন্যস্ত করার শক্তিও আমার নেই। বহু বছর পর স্মৃতিচারণ করতে অসুস্থতাজনিত কারণে কিছু কথা আগে পিছু হয়ে যাচ্ছে, তা টের পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। পরিশেষে কামাল আতাতুর্ক সম্পর্কে একটি শোনা কথা বলতে চাই। তা হচ্ছে, মৃত্যুর কয়েক বছর পূর্ব থেকে কোনো মিটিং বা সভা সমাবেশে গেলে আতাতুর্কের শরীরে চুলকানি উঠত, অথচ জামা কাপড় খোলা অবস্থায় কোনো প্রকার চুলকানি হতো না। কোনো রাজা বাদশাহ বা রাষ্ট্রদূতরা দেখা করতে এলে এমন অবস্থা দেখে চলে যেতেন। পৃথিবীর বিশেষজ্ঞ ডাক্তার কবিরাজরা এসেও এ রোগের চিকিৎসা হয়নি। কিন্তু তার মৃত্যুর পর লাশ পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ক্ষুদ্রাকৃতির লাল পিঁপড়া শরীরে বাসা বেঁধেছিল। কেউ কালি চোখে দেখতে পারবে না এমন সাইজের পিঁপড়া। তবে মৃত্যুর পর তার লাশ থেকে লাল পিঁপড়ারা চলে যায়। নমরুদের মশার কামড়ে যেমন মৃত্যু হয়েছিল, তেমনি ইসলাম ও মুসলমানের শত্রুকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র লাল পিঁপড়া দ্বারা আক্রান্ত হয়ে মরতে হয়েছে। ফেরার সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে 9,000 লিরা ছিল। ভাবলাম এত টাকা নিয়ে গিয়ে কী লাভ, কিন্তু একটা পানির বোতল কিনতেই 6,000 লিরা চলে গেল।